তো আমরা সেটা দিয়ে শুরু করবো। এটা দিব্যজীবন গ্রন্থের প্রথম দিকে। সেগুলো খুব লজিক্যালি প্রশ্নটা করেছে। বলা হয়ে থাকে পশু হলো সেই জীবন্ত বীক্ষানাগার যার মধ্য থেকে মানুষ গড়ে তুলেছেন প্রকৃতি। মানুষও সেই রকম প্রাণবন্ত চিন্তাশীল বীক্ষানাগার যার মধ্যে থেকে, যার সচেতন সহযোগিতায় তিনি গড়ে তুলবেন অতিমানব বা দেবতা, কিংবা বলতে পারি নাকি প্রকট করবেন স্বয়ং ভগবানকেই। খুব লজিক্যাল। এই যে লাস্ট লাইনটা আমাদের অনেকের কাছে একটু হেয়ালি মনে হতে পারে। যে ব্যাপারটা ওটা একদমই আয়ত্তের বাইরে একটা কল্পনা, ওগুলো কিছু সাধু সন্তদের সাধকদের জন্যই ওটা প্রযোজ্য মনে হতে পারে। কিন্তু ব্যাপারটা যদি আমরা খুব জীবনের মধ্যে এসে বুঝতে চাই, ব্যাপারটা একদমই তাই। তাছাড়া আমাদের আর কোনো ভবিষ্যৎ নেই। শেষ বাক্যটা কি? মানুষও সেই রকম প্রাণবন্ত চিন্তাশীল বীক্ষণাগার, বীক্ষণাগার মানে ল্যাবরেটরি, বাংলা বীক্ষণাগার, যার মধ্যে থেকে, যার সচেতন সহযোগিতায় তিনি গড়ে তুলবেন অতিমানব। তিনি মানে মহাপ্রকৃতি, যিনি লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে এই দৃশ্যমান জগৎটাকে গড়ে তুলেছেন। মহাপ্রকৃতি। কেন ঈশ্বর কথাটা বললাম না? ঈশ্বর হচ্ছে অনুমন্তা, তিনি অনুমোদন করেন, আর তাকে যিনি প্রয়োগ করেন তার এক্সিকিউটিভ ফোর্স। এখানে মহাপ্রকৃতি আমরা বলছি। তিনি গড়ে তুলবেন অতিমানব বা দেবতা। পরের বাক্যটাতে বলা হচ্ছে, মানে বাংলাটা আরও একটু ভালো হলে ভালো হতো। আমার হাতের সামনে ইংরেজিটা নেই। অনির্বাণীর বাংলাটা অসাধারণ, এটা অনির্বাণীর বাংলা নয়। কিংবা বলতে পারি নাকি প্রকট করবেন স্বয়ং ভগবানকে। অর্থাৎ এই বীক্ষণাগারের মধ্যে যে আমরা এসেছি, আমাদের ভিতর দিয়ে ভগবান প্রকট হবে। ব্যাপারটা ভগবান শব্দটিকে আমরা যেভাবে এতদিন ধরে বুঝেছি বা বোঝানো হয়েছে, তার মধ্যেই রয়েছে আমাদের বোঝার ভুল। সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামী, যোগী, কবির মনীষী শ্রী নলিনীকান্ত গুপ্ত, আপনারা জানেন নলিনীদা, তিনি একটা জায়গায় লিখছেন, আমরা ভগবানকে পাই না, ভগবানের দেখা পাই না। সাধারণত তাই বলেন, আমরা ভগবানকে তো দেখা পাই না, সারা জীবনেও চাই কিন্তু পাই না। নলিনীদা লিখছেন, ভগবান যেহেতু সব কিছুর মধ্যেই আছে, তুমি সব কিছুর মধ্যে যদি ভগবানকে না পাও, তাহলে ভগবানকে কোথাও পাইবে না। সব কিছুর মধ্যে ভগবান আছে। আমরা ভগবান বলতে বুঝি আমাদের যে আরোপিত আরাধ্য একটা কাল্পনিক রূপ। দুর্গার মতো দেখতে আমরা যে রূপটা দেখি, সে রূপটা হুবহু দুর্গা কি আমরা জানি না। তার কারণ কোনো কালে কোনো সাধক, উচ্চকোটির সাধক, তিনি যে প্রকৃত দুর্গা আছেন, দেবী, তার যে মূর্তি তার সামনে ভেসে উঠেছিল, তার কল্পনায় তিনি যখন ওটাকে রূপ দিয়েছেন, তখন এটা তাই। সুতরাং আমরা যে দেবদেবী বা দেবতাদের মূর্তি গড়ি, সেটা আমাদের কল্পনায় যেমন ধরা পড়েছে, এই কল্পনায় যেটা ধরা পড়েছে সেটা প্রকৃত যে সত্তা, দৈবী সত্তা, আর যে রূপ, সেটা এক নয়। কিন্তু তার মধ্যেই তিনি আছেন। কিন্তু আসলে ওটা মূর্তি। অনির্বাণজি ভারী সুন্দর বলেছেন, আমি প্রায়ই কথাটা বলি, যে আমরা বিগ্রহের পুজো করি কেন? আমাদের উদ্দেশ্যটা কি? বিগ্রহের পুজো, বরং দুর্গার পুজো করি, কালী পুজো করি,
লক্ষ্মী পুজো করি, সরস্বতী পুজো করি, ওই মূর্তিটা আমাদের কাছে অবলম্বন। অবলম্বনের আমি সিনোনিম বলছি, সমার্থক সংস্কার। অবলম্বনটা হচ্ছে সংস্কার, যে সংস্কারটাকে ধরে আমি এগোবো। আমি যে পড়ছি, পড়ে আমার জ্ঞান লাভ হচ্ছে, বইটা এখানে আমার সংস্কার। আমি যখন হাঁটতে পারি না, আমি যখন লাঠিটা স্ক্র্যাচ ভরি, স্ক্র্যাচটা আমার কাছে অবলম্বন, ওটা সংস্কার। মানে স্ক্র্যাচ ছাড়া আমি একবার এগোতে পারবো না। তাহলে আমরা যে বিগ্রহের পূজা করি, ওটা আমার কাছে সংস্কার, অবলম্বন। পরের বাক্যটাতে বলছেন, কারণ আমাদের উদ্দেশ্য একদিন বিগ্রহকে সামনে রেখে আরাধনা করতে করতে বিগ্রহের পিছনে যে অবিগ্রহ আছে, অবিগ্রহ মানে মূল যে স্পিরিটটা, সত্তাটি আছে, সেইটাতে একদিন পৌঁছনো। সারা জীবনে সেটা পৌঁছানোর চেষ্টা করি না, সাধারণ মানুষের কথা বলছি। সেই জন্য ওই দুর্গা মূর্তিকেই বছরে এনে পুজো করতে হয়। কি বাড়িতেও অনেকের কোনো কোনো বাড়িতে দেখেছি দুর্গা প্রতিষ্ঠা স্থায়ীভাবেই করা আছে, দু একজন সাধকের বাড়িতে আমি দেখেছি। তখন ওই মূর্তি আমাদের অবলম্বন, কিন্তু মূর্তিকে কোনোদিন ছাড়িয়ে উঠতে পারি না। অবলম্বন তখন একটা বাধা হয়ে যায়। অবলম্বন যখন যেমন সহায়, অবলম্বন তেমনি বাধা। অর্থাৎ মনে হয় যে অবলম্বনটা সরিয়ে নিলে আমার কাছে কিছুই নেই। যেমন একটা লোককে ওয়াকার দেওয়া হয়েছে বৃদ্ধ বয়সে, ডাক্তার বলেছে যে আপনি ওয়াকার নিয়ে চেষ্টা করুন, পরে কিন্তু আপনাকে ওয়াকার ছাড়াই হাঁটতে হবে। কোনো কোনো মানুষের এত অবসেশন থাকে, আমি দেখেছি, তার ভয় সে ওয়াকার ছাড়বে না। 6 মাস 1 বছর পরে ওয়াকার ছাড়লে সে যে পড়ে যায়। এই যে ভয়, এই যে নির্ভরতা, এই নির্ভরতাটাকে তাকে সবল, সক্ষম, ইন্ডিপেন্ডেন্ট করে না। ভগবান হওয়া মানে সমস্ত কিছুর মধ্যেই ভগবান অনুষ্ঠিত আছে। ভগবানকে দেখতে হলে আমাকে সব কিছু, চোখটাকে, চেতনাটাকে বিস্তৃত করতে হবে, উদার করতে হবে। ভগবানকে দেখতে হলে ওই যে কোকিলের কণ্ঠস্বর, তার মধ্যে দেখতে হবে যে সেই চেতনা, সে অবাক মনসগোচর চেতনা, তিনি কিভাবে তার পরীক্ষা নিরীক্ষা করতে করতে তার সৃষ্টি সুখের বিলাসে, তার বিলাসিতায়, এটা তার বিলাস, সৃষ্টির বিলাস। তিনি ওইরকম একটি জিনিস সৃষ্টি করেছেন। তিনি ওইরকম হাজার হাজার প্রজাতির পাখি সৃষ্টি করেছেন, তিনি প্রাণী সৃষ্টি করেছেন। তার মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রকাশ হতে চেয়েছেন, প্রকাশ হয়ে তিনি থেমে গেছেন, তিনি আবার একটা এক্সপেরিমেন্ট করছেন। তার মধ্যে যদি ভগবানের প্রকাশ না দেখতে পাই, কোথাও দেখতে পাবো। শ্রীরামকৃষ্ণ, আমি একদিন ক্লাসেও বলেছিলাম, শ্রীরামকৃষ্ণ সেই সাদা বক উড়ে যাচ্ছে, সেইটা থেকে তার ভগবানের যে সৃষ্টি, তার যে সত্যতা, তার যে সৌন্দর্য, তার যে এসেন্স, সেইটা থেকে তার চেতনার মধ্যে এমন সাড়া দিয়েছে, তিনি সমাধিস্থ হয়ে গেছেন। হ্যাঁ, আনন্দে সমাধি, যেটাকে বলা হয় সমাধি। আমরা যেদিন পারবো সেদিন ভগবানকে সব জায়গায় দেখতে পারবো। আমাদের পাড়ার চেষ্টাও নেই, পাড়ার অনুশীলনে নেই, আমাদের সংস্কারের মধ্যে নেই, শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই। ভগবান যেরকম আধার, সেই অনুযায়ী নিজেকে প্রকাশ করেন। আধারের বাইরে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন, সেই আধারের মধ্যে তিনি নিজেকে সীমাবদ্ধ করেন। এটা তার একটা সিদ্ধান্ত যে তিনি যে রূপ গড়েছেন, সেই রূপের মধ্যে শ্রেষ্ঠ যা প্রকাশ, সেটাই তিনি কিন্তু তার বেশি করবেন না। মানুষ বাদ দিয়ে বলছি। এবং তার বাইরেও যে সৃষ্টিটা করলে, সেই সৃষ্টি তার বাইরেও যেতে পারবে না। অর্থাৎ যা কিছু আমাদের আগে পর্যন্ত সমগ্র সৃষ্টি প্রত্যেকটাই আপনাতে আপনি পূর্ণ, কিন্তু তার লিমিটেশন হচ্ছে তার মধ্যে সেই ইচ্ছা শক্তিটাও নেই, সেই মেকানিজমও নেই, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই যে সে সেইটার থেকে অন্য কিছু হবে। সাপোজ সেটা সম্ভব না। গোলাপের একদিন সুপ্ত ইচ্ছা হলো যে আমি পদ্ম হব, ইজ ইম্পসিবল।
প্রথম কথা, তার সেই ইচ্ছাটাও ভগবান দেয়নি, প্রকৃতি দেয়নি ভাবা, আর তার পারার ক্ষমতা নেই। ইট ইজ লিমিটেশন, এটা তার লিমিটেশন, কোনো কিছুর মধ্যেই নেই। কিন্তু এইখানে যে স্বয়ং ভগবানকে কথাটা লিখেছেন, ওখানে ভগবানের এক একটা প্রকাশ, ভগবানের চেতনার বহুধা প্রকাশ। একটা গোলাপের পার্টিকুলার একটা স্পেসিসের একরকম গন্ধ, গন্ধটা কি? হোয়াট ইজ স্মেল? ভগবানের প্রকাশ। গোলাপের এই রংটা কি? রংটা কেমিস্টরা বলবে এই রং মিশে ওটা হয়েছে প্রোটোপ্লাজমের পরে, কিন্তু এইটা মেশালোটা কি? প্রথম যেদিন এনেছিল, তার মানে চেতনা পারমুটেশন কম্বিনেশন খেলেছে, চেতনা করে করে দেখেছে, কারণ তার কাজই হলো সৃষ্টি করা, সৃষ্টির বিলাস। তাহলে সে রংটাও ভগবান। তার সমস্ত পশু পাখি যা কিছু ফল ফুল সমস্তটাই ভগবানকে দেখতে গেলে তার মধ্যেই দেখতে হবে। আপনি ভেবে দেখুন, এই প্রথম ক্লুটা পেয়েছিলাম সদ্গুরুর কাছে, সদ্গুরু একটা ইউটিউব দেখে, এবং দ্যাট ইজ এ ফান্ডামেন্টাল ট্রুথ। আপনি একটা ফজলি আম খাচ্ছেন বা কোনো একটা আম খাচ্ছেন, বা রোজ একটা পদের রান্না খাচ্ছেন, যখন আপনি খাচ্ছেন ভিতরে গিয়ে সেটাই আপনি হয়ে উঠছেন। কথাটা বুঝতে পারছেন না? অর্থাৎ সেইটা যখন আপনার ভিতরে যাচ্ছে, গিয়ে আপনার মধ্যে বিক্রিয়া হচ্ছে, ডাইজেশন হচ্ছে, আপনার এই শরীরটা, এই কোষগুলো, এই দেহতন্ত্রকে ফুটিয়ে তোলার জন্য তার মধ্যে একটা ইন্টেলিজেন্স কাজ করছে। ইন্টেলিজেন্স, এই প্রতি মুহূর্তে যা কিছু আমরা খাচ্ছি শরীরে গিয়ে, দের ইজ এ গ্রেটার ইন্টেলিজেন্স ওর মধ্যেই রয়েছে। সে আপনার সমস্ত দেহতন্ত্রের যা কিছু সিস্টেম, সেইটাকে সে সাপোর্ট দিচ্ছে, পুষ্ট করছে। তবেই প্রতিদিন আমি আপনি ফুটে উঠছি। ফুটে ওঠার একটা নিশ্চয় সময় আছে, সময়ের পরে আবার একটা ডিকে হয়, মানে অবক্ষয় হয়, তারপর মৃত্যু হয়, সেটা অন্য কথা। কিন্তু হয়ে ওঠার কাল পর্যন্ত ওই প্রত্যেকের মধ্যে সেই ইন্টেলিজেন্সটা আছে, প্রত্যেকটা খাদ্যবস্তুর মধ্যে। সে আমার মধ্যে গিয়ে আমাকে বিকশিত করার জন্য তার সমস্ত কাজটা সে নিজের মতো করছে, তার স্বধর্মে করছে। কার্বোহাইড্রেট তার স্বধর্মে আমার ভিতর গিয়ে সে আমার ভিতরে কার্বোহাইড্রেট যতটুকু দরকার সে সেটাকে সাপোর্ট দিচ্ছে। আবার বেশি খেলে সেটা এক্সেসিভ, সেটা রোগ হয়ে যাচ্ছে। সেখানেও কিন্তু একটা ইন্টেলিজেন্স আছে, কিন্তু সেই ইন্টেলিজেন্সটাকে আমরা বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি না। ইন্টেলিজেন্স ইজ দেয়ার, যে বেশি খাবে না, বেশি খেলেই তোমার রোগ হবে, তোমার জন্য ওইটুকুই প্রযোজ্য। কারণ বেশি দিলেই সেটা ওভারডোজ হচ্ছে, মেডিসিনের মতো। খাদ্যটাই তখন আমার অসুস্থতার কারণ। আজকে যে আমাদের এত রোগ, তার মেইন কারণ আমাদের লাইফস্টাইল। লাইফস্টাইলের মধ্যে আমাদের মতো একটু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তদের মূল কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। কেন, তোমাকে তোমার এই শরীরটার জন্য তোমার সমস্ত আয়োজন করে দিয়েছে প্রকৃতি, কিন্তু যেটা দরকার, যতটুকু দরকার, সেই তার সাথে তোমার কোনো টিউনিং নেই। তোমার নিজস্ব যে মনের চেতনা, তোমার যে দেহের চেতনা, তোমার যে প্রাণীর চেতনা, তার সাথে যে জিনিসটা খাচ্ছ, তার সাথে তোমার কোনো হারমোনি নেই। তুমি সেটা যতটা খাওয়ার কথা তার থেকে বেশি খাচ্ছ। বেশি খেলে ওটা ওভার ডাইজেশন হচ্ছে, ম্যালফাংশনিং অফ দি হোল সিস্টেম, স্টমাক, সেখান থেকে তোমার রোগ, সেখান থেকে তোমার অসুখ। তোমার হোল জিনিসটার মধ্যে একটা অদ্ভুত হারমোনি আছে, একটা অদ্ভুত ছন্দ আছে। এই ছন্দটাকে আমরা বুঝি না। আমরা অনেক কিছু করতে চাই, আমরা স্কুল, আমরা শাসন ব্যবস্থা, আমরা আমাদের সন্তানদের, কিন্তু আমি আমার ভিতরকার জিনিসটাকেই আমি নিয়ন্ত্রণ করতে পারি না। এই নিয়ন্ত্রণ করাটাইকেই বলে স্পিরিচুয়ালিটি। কী করে নিয়ন্ত্রণ করতে হবে? তার একটা আভ্যন্তরীণ চেতনা আছে। সেই আভ্যন্তরীণ চেতনাকে স্পেস দিতে হবে ফুটতে, বিকশিত হতে। সে আভ্যন্তরীণ চেতনাটাই সব কিছু নিয়ন্ত্রণ করবে। কোনটা করবো, কোনটা করবো না, কতটা খাবো না। দেহের নিজস্ব একটা সিদ্ধান্ত আছে। একটা এক্সপেরিমেন্টালি বলছি, আপনি জানেন না আপনার ডায়াবেটিস আছে,
আপনার শরীরের দেহ চেতনাটা এত সংবেদনশীল, এত মানে ভালো সংস্কার দেহ চেতনার, দেহ চেতনা আপনাকে ঠিক করে দেবে তুমি এর বেশি খাবে না, ফলে আপনার কোনোদিন সুগার হবে না। কারণ আপনার দেহ চেতনা একদম পশুর মতো, একদম লিভিং। বনের পশুরা কোনোদিন ওভার হিটিং করে না, ডিউ নো? আমরা কি জানি বনের পশুরা কোনো দিন কোথাও দেখাতে পারবে না তারা ওভার হিটিং করেছে। যে মুহূর্তে তারা গৃহপালিত হয়ে যায় তাদের সমস্ত ইনস্টিংক্ট নষ্ট হয়ে যায় মানুষের পেশে এসে। মানুষের কাছে থাকতে থাকতে পশু প্রাণীর মধ্যে ডিস্টরশন আছে। এক্স্যাক্ট ওয়ার্ডটা আমি বলছি, ডিস্টরশন। শুনতে খারাপ লাগে, বিকৃতি আসে, তাদের নিজস্ব যে স্বভাব সেটা নষ্ট হয়ে যায়। কোনো বনের পশু রাত্রে খাবে না। আপনি তাকে বাড়িতে রাখুন, সে রাত্রি 12টার সময় দিলেও খাবে, বিকজ আপনার আমার সাথে আছে। আমাদের সিস্টেম বলছে, ইন ট্রু সেন্স অফ দি টার্ম অফ ফিজিওলজি, আমাদের সিস্টেম বলছে শরীর যদি ঠিক রাখতে হয়, শরীরে যদি রোগ, অ্যাক্সিডেন্টাল রোগ অনেক, যদি শরীরের ইনঅর্গানিক ডিজিজগুলোকে যদি আমরা দূরে সরিয়ে রাখতে চাই, তাহলে সূর্যাস্তের পর খাবে না, জাস্ট 6টার পর। যদি শরীরের অন্যান্য রোগকে নিয়ন্ত্রণে রাখতে চাও এবং ক্যান্সারকে যদি কমব্যাট করতে চাও, ক্যান্সার হয়েছে তুমি জেনে গেছো, জানার পর সেটাকে তুমি কেমোথেরাপি না করেও যদি তাকে মারতে চাও, তার মধ্যে ওয়ান অফ দি ফ্যাক্টরস ইজ এ ফুড ম্যানেজমেন্ট। তুমি কোনো দিন কোনো অবস্থায় সন্ধ্যে 6টার পর খাবে না। ফার্স্ট শর্ত হচ্ছে ক্যান্সারটাকে যদি তুমি রেগুলার করতে চাও। ইনফ্লামেশন এসকালেশন, ইনফ্লামেশন অফ দি সেলস। ক্যান্সার মানে নর্মাল সেলগুলো যখন বাড়তে হয়, আমাদের প্রত্যেকের সেলের শরীরের মধ্যে ক্যান্সার সেল আছে, প্রত্যেকের সেলের মধ্যে। 1, 2 হচ্ছে তুমি ফাস্টিং করবে। তার কারণ যে শরীরে ক্যান্সার সেলগুলো থাকে, আমরা যখন ওভার ইটিং করি, বেশি খাই, তখন ওদের যে খিদে আছে তো ওরা ওভার ইটিংগুলো, ওটাই তাদের খাদ্য। কেন বাকিটা ডাইজেস্ট করেছে আমাদের স্টমাক, সেটা তো তন্ত্রে চলে গেছে। এটাকে কী তন্ত্র বলে? হ্যাঁ, পাচনতন্ত্রে চলে গেছে। বাকিটা যেটা রয়ে গেছে হজম করেনি, সেইটা ক্যান্সার সেলগুলো খায়, ওটা ওদের খাদ্য। যত খাবে তত সে ইনফ্লামেশন হবে, তখন ক্যান্সার আপনার হতে বাধ্য ওভার ইটিং থেকে। সেই জন্য অটোফেজি বলে একটা তত্ত্ব এসেছিল, জাপানের একজন নোবেল লরিটি নোবেল পেয়েছিলেন, এটা বলি যে তুমি যখন জানছো তোমার ক্যান্সার ধরা পড়েছে, প্রথম কাজ হচ্ছে তুমি অটোফেজি করো। অটোফেজি মানে হচ্ছে তুমি ফাস্টিং করো, সকাল থেকে রাত্রি পর্যন্ত ফাস্টিং করো, নো ফুড, শুধু জল স্যালাইন ওটা খেয়ে যাও। যখন নো ফুড হবে তখন কি হবে, যে সমস্ত বাজে খাবারগুলো হজম হয়নি, মাইন্ডি, যে খাবারগুলো ডাইজেস্ট হয়নি, পচে গেছে, সেগুলো আমাদের ওই ব্যাকটেরিয়াগুলো ওগুলো খেয়ে নেবে, ওটাই ওদের খাদ্য। ফলে শরীরে পয়জন তৈরি হবে না, পয়জন, বিষ, অ্যাসিডোসিস তৈরি হবে না। অ্যাসিডোসিস তৈরি না হলে ক্যান্সার সেল তার বেড়ে ওঠার তার কোনো খাদ্য পাবে না। তার মানে কি, আমাদের সমস্ত জীবনটার মধ্যে একটা ছন্দ আছে, সেই ছন্দটাকে আমাদের বুদ্ধি নষ্ট, যেদিন আমাদের বুদ্ধি আমরা পেয়েছি তারপর থেকে সমস্ত ইন্টেলিজেন্সটা থেকে, যে ন্যাচারাল ইন্টেলিজেন্স, সেটা নষ্ট হয়ে গেছে, যেটা পশুর মধ্যে নেই। এবার সেই ন্যাচারাল ইন্টেলিজেন্সটাকে ফিরিয়ে আনতে গেলে আমাদের যে চর্চিত বুদ্ধি যুক্তি, সেইটাকে সরিয়ে রেখে, সেটাকে অবজ্ঞা করে না, সেইটার ঊর্ধ্বে একটা যে ইন্টেলিজেন্স আছে সেটাকে আবিষ্কার করা। সেটা আবিষ্কার করতে গেলে প্রথমে আমার নিজের শরীরের মধ্যে একটা ছন্দ আসবে, আমি আমার ছন্দটাকে ফিরিয়ে আনতে পারবো, যেটা যোগীরা করে। এবং সেই ছন্দ ফিরিয়ে আসে মানে প্রথম হচ্ছে যে আমাকে যেভাবে প্রকৃতি গড়ে তুলেছিল আমি তাতেই আছি, তার বাইরে নেই। এবং সেইটা যখন একটা চেতনা ডেভেলপ করে যাবে, সেই চেতনা থেকেই
যেটাকে এখানে বলছেন ভগবৎ চেতনা, অর্থাৎ সমস্ত কিছু রহস্য, জীবনের রহস্য, জীবনের প্রশ্ন, তার সমাধান, তার উত্তর, তার জটিলতা, সমস্ত কিছু সলিউশন তখন আমার ভিতর দিয়ে কাজ করবে। আমি তো এইটাই ভগবান হয়ে ওঠা। ভগবানের একটা অসাধারণ ডেফিনিশন মা দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? যখন পন্ডিচেরি ছিল আপনার কেন্দ্রীয় শাসিত অঞ্চল, আপনারা জানেন কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এরকম মন্ত্রিসভা থাকে না, ওখানকার লেফটেন্যান্ট গভর্নর হিসেবে অল ইন অল, তো লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বিডি যাত্রী। তিনি খুব ডিভোটি ছিলেন। যখন তিনি লেফটেন্যান্ট গভর্নর হয়, তিনি প্রায় মায়ের উপরে ঘরে যেতেন মায়ের সন্দর্শনে। তো এরকম একদিন মায়ের কাছে একদিকে একটা প্রশ্ন করেছে, মা, হোয়াট ইজ গড? প্রশ্ন করার পিছনে একটা প্রেক্ষিত আছে। সম্ভবত দক্ষিণ ভারতের কোনো একটা ইউনিভার্সিটি তাদের কনভোকেশনে লেফটেন্যান্ট গভর্নরকে ইনভাইট করেছিল টু টক অ্যাবাউট দ্য ডিভাইন গড। তো বিডিজ্যোতি তো জলে পড়ে গেছে, ঈশ্বর খায় না, মাথায় দেয়, আমি কী বলবো, আমি তো ঈশ্বরকে দেখিনি। আমার মাকে বলছে যে মা, তুমি বলে দাও হোয়াট ইজ গড। মা বলছেন গড ইজ পারফেকশন, এবং সেই পারফেকশনের কোনো একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড নেই, নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। পারফেকশন মানে পারফেকশনের এক একটা স্টেজ আছে, এক একটা স্তর আছে, মানে এন্ডলেস পারফেকশন, এন্ডলেস। যেমন বোঝার সুবিধার জন্য, আমি যখন কিন্ডারগার্টেনে ভর্তি হয়েছি, আমার ইমিডিয়েট টু অ্যাচিভ পারফেকশন হচ্ছে টু পাস দ্য এক্সামিনেশন অ্যান্ড অ্যাডমিটেড নেক্সট ক্লাস। আমার ইমিডিয়েট আমার কাছে টাস্ক হচ্ছে, আমার সাধনা হচ্ছে, সাধনা, যে কোনো টাস্কই সাধনা, কাজ হচ্ছে আমার ক্লাস 1-এ ওঠা। আমি যখন ক্লাস 1 উঠে গেলাম, আমি একটা স্টেজের পারফেকশন অ্যাচিভ করলাম, যে নাও আই অ্যাম equivalent to class 1 student. That is my stage of perfection. Next stage, next stage, next stage, next stage. পারফেকশনের কোনো স্ট্যাটিক স্টেজ নেই। মা আরও সুন্দরভাবে বলেছেন, এটা আমি বললাম আমার মতো করে, মা যেটা বলেছেন সেটা অসাধারণ। মা বলছেন পারফেকশন যদি বুঝতে চাও, গড ইজ পারফেকশন, গডের মধ্যে কোনো ইমপারফেকশন নেই। আর ইমপারফেকশনের আর পারফেকশনের কোনো নির্দিষ্ট স্টেজ নেই। গাছের মধ্যে, মানুষের, প্রকৃতির মধ্যে, পশু পাখির মধ্যে, গাছপালার মধ্যে ওদের পারফেকশনটা একটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে, ওই পারফেকশনের বাইরে আর ওরা যেতে পারবে না। কিন্তু মানুষের ক্ষেত্রে পারফেকশনের এরকম কোনো স্ট্যান্ডার্ড নেই, লিমিটলেস পারফেকশন ফ্রম ওয়ান স্টেজ টু অ্যানাদার স্টেজ। মা মূলত বাচ্চাদের অ্যাড্রেস করেই কোথায় বলেছিলেন একটা ক্লাসে, বলে দেখো তোমাদের মধ্যে সব ত্রুটি আছে, অনেক ত্রুটি আছে, স্বভাবগত ত্রুটি, অনেক কিছু ত্রুটি। তুমি একদিন ঠিক করলে যে তুমি সমস্ত ত্রুটিগুলোকে আইডেন্টিফাই করবে, তোমার কী কী ত্রুটি আছে। সে আমি অল্পতেই খুব দুশ্চিন্তা করি, কি আমি খুব সন্দেহ করব, কি আমি অল্পতে রেগে যাই, কি কিছুতেই আমি ভোরবেলা উঠতে পারি না, আমার উত্তরটা 8টা হয়, কিছুতেই সকালবেলায় খালি পেটে হট ড্রিঙ্কস না খেলে, চা না খেলে আমার পটি আসে, বা আমি একটা কথাকে ফ্যাবুলাসলি এত বড় করে লোকের কাছে বলি নিজেকে অনেক বড় করে প্রজেক্ট করার জন্য, মানে বাগাড়ম্বর। তুমি এরকম যদি একটা লিস্টিং করো যে তোমার ভিতরে এই লিমিটেশনসগুলো আছে, লিমিটেশনসটা খুঁজে পাওয়াটাই তো প্রথম কাজ। মা বলছেন প্রথম তোমার কাজ হচ্ছে তোমার নিজের লিমিটেশনটাকে আইডেন্টিফাই করো। তুমি যদি নিজেকে ছাড়িয়ে উঠতে চাও, তুমি আইডেন্টিফাই করলে, তুমি লিস্ট করলে, তুমি ঠিক করলে যে তুমি এক একটা করে তোমার যে লিমিটেশনস আছে সেগুলোকে তুমি ওভারকাম করবে, সেগুলো আর ভবিষ্যতে থাকবে না। তুমি দেখলে 1টা 2টো 3টে করে তোমার এই যে ত্রুটিগুলো তুমি ওভারকাম করেছো। মা বলছেন, ছাপা আছে যে তুমি যে ত্রুটিটাকে জয় করলে তুমি সেই অংশের ভগবান। একদম এই বাক্যটাকে আমি বাংলা করে বলছি। এবং যখন এইভাবে আমরা ছাড়া দেবো, তারপরে আমি আমার ভিতরে যে চেতনাটাকে রিফাইনমেন্ট করব, আমার অনুভূতিগুলোকে রিফাইনমেন্ট করব। আমি একটা লোকের
বাইরের আবরণ থেকে ভিতরটাকে যেদিন দেখতে পাবো, ভিতরটা কখন দেখতে পাবো? আমি যখন নিজেকে দেখতে পাবো। আমি নিজেকে দেখতেই পারি না। কিরকম নিজেকে দেখতে পারি না? যেমন একটা উদাহরণ, মা বলছেন আমাদের যে মন, সেই মনটার অনেক বিভাগ আছে। একটা হচ্ছে মাইন্ড প্রপার, যে অ্যাবসলিউটলি যে মনের চিন্তা, সেখানে আর কারো অনুপ্রবেশ নেই। আর একটা হচ্ছে শরীর মন, আর একটা হচ্ছে প্রাণিক মন। শরীর মনটা কি? যে মনটা খালি বেশিরভাগ সময় শরীরকে ঘিরে সে তার চিন্তা, ভালো খাবো, ভালো করবো, ভালোই করবো, এই শরীরটা যেন সবসময় একটা শরীর কেন্দ্রিক চিন্তা। অর্থাৎ আমার মাইন্ডটা ইনভলভ ইন ফিজিক্যাল ম্যাটার্স, তাই নিয়ে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি। দ্যাট ইজ ফিজিক্যাল মাইন্ড। ভাইটাল মাইন্ডটা কি? প্রাণিক মন। আমার মনটা সবসময় চেষ্টা করছে আমার যা ইচ্ছা ভিতরে, যা প্যাশন, মানে অনিয়ন্ত্রিত সমইচ্ছাগুলোকে, আমি এটা করবো, ওটা করবো, এটা কিনবো, ওটা কিনবো, বিদেশে যাবো, এই করবো, বাসনার তো শেষ নেই, ইচ্ছা শেষ নেই। এই অনিয়ন্ত্রিত প্যাশনটা তাকে যখন যুক্তি বুদ্ধি দিয়ে তাকে সাপোর্ট দেয়, এবার আপনার ইচ্ছা হলো সে কথাটা, আপনি এই সেদিন সিঙ্গাপুর ঘুরে এসছেন, আবার সিঙ্গাপুর যাবেন 6 মাস পরে, কথাটা ডোন্ট টেক ইট আউট। এবার আপনি করবেন কি? আপনি দেখবেন আমার কাজকর্মগুলো, আমার অন্য অন্য কাজ, তারপর সিঙ্গাপুর যাওয়ার জন্য যে অর্থ, সে অর্থগুলো ব্যবস্থা করে সব কিন্তু আপনাকে মন বুদ্ধি দিচ্ছে, আপনার ইচ্ছাটাকে সায় দেওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, পেলা দেওয়ার জন্য, ঠেকা দেওয়ার জন্য বুদ্ধি সাপোর্ট দিচ্ছে। অর্থাৎ আপনার যে বাসনাটা বা আমার যে বাসনাটা, সেটাকে বাস্তবায়িত করার জন্য মন সবসময় তার মতো করে সে সব সুযোগ সৃষ্টি করছে। দ্যাট ইজ প্রাণিক মন। মানে যে মনটা খালি প্রাণের আবেগ, বাসনা, ইচ্ছা এগুলোকে কেন্দ্র করে, সে এর থেকে মুক্ত হয়ে একটা মুক্ত চিন্তা, উদার চিন্তা, সব কিছুকে নিয়ে তার ভাবনা, সব কিছুর সাথে তার অস্তিত্বের একেবারে ঐকতান, সে কখনো এটা ভাবে না। যার চেতনা মধ্যে সেই বিস্ফোরণ হয়েছে, কথার কথা বলছি, ডোন্ট টেক ইট অ্যাজ অ্যাবসলিউটলি এরকম কোনো মানে নেই, স্টেট জ্যাকেট কিছু নেই। আমি দেখলাম আমি যদি আজকে আমার ছেলে বিদেশে যাই, $1 খরচা হবে। যদিও সে ডলারটা যুক্তির ক্ষেত্রে বলি, যে ডলারটা সেখানে প্লেন কোম্পানির কাছে যাবে, প্লেন কোম্পানি তাদের কি বলে কর্মচারীদের মাইনে দেবে, তাহলে আমার টাকাটাও কোনো কোনো লোকের জীবিকা অর্জনের ক্ষেত্রে খাটছে। কিন্তু একটা বড় অংশ, লভ্যাংশ, সেটা বড় লোকদের একটা স্থায়ী আমানত হয়ে যাচ্ছে, টাকাটা রোল করছে না, এবং তার একটা বড় অংশ সুইস ব্যাংকে চলে যাচ্ছে, আনইউটিলাইজড, সম্পদ সৃষ্টি হচ্ছে না। এবার আমি যদি আমার চেতনাটা যদি বিস্ফোরিত হয়, তার জন্য আমাকে পড়াশোনা করতে হয় না একাডেমিক্যালি, শুধু চেতনাটা বিস্ফোরণ হলেই আস্তে আস্তে এগুলো খুলে যায়। আমি ভাববো যে আমার ডলারটা খরচা না করে আমি সেই টাকাটা এমন একটা কাজে ইনভেস্টমেন্ট করি, সেটা একটা পার্মানেন্ট রেজাল্ট দেবে, এবং সেখান থেকে তার যে ইনকাম জেনারেট হবে, সম্পদ সৃষ্টি হবে, সেটা অনেক নিচুতলার মানুষের সাপোর্ট সিস্টেম হবে। কথা ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সেটা কখনো হয় চেতনাটা যখন খুলে যায়, যেখানে আমি সকলকে নিয়ে, আমার ভালো থাকাটা সকলের ভালো থাকাটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি এমনভাবে বাঁচবো যে আমার ভালো থাকাটা যেন অন্যের ভালো থাকাকে সাহায্য করে, পরিপূরক হয়। এই যে ভগবান হয়ে ওঠা, চেতনা যত খুলবে ভগবান নিজেকে তত বিকশিত করছেন। এমন একটা সময় আসবে যে ভগবানের যে সম্পূর্ণ যে তার চেতনা, শ্রী অরবিন্দ যেটাকে স্তর বিন্যাস করে বলেছেন অধিমন, তারপরে অতিমন, অতিমানস, সেইখানে গেলে আমার একটা সমস্ত বিশ্বের রহস্য, ভূত ভবিষ্যৎ সমস্ত আমার কাছে উন্মোচিত হয়ে যাবে, সমস্ত সেই চেতনার বিস্ফোরণটা হলে। এবং সেটা গ্র্যাজুয়ালি, সেটা ঘন্টার পর ঘন্টা ধ্যান করলেও হবে না, মন্দিরে গেলে হবে না, পাতার পর পাতা বই পড়ে গেলে হবে না। ওই জিনিসটা রয়েছে চিন্তনের মধ্যে, প্রয়োগের মধ্যে, অনুশীলনের মধ্যে, হোল জিনিসটা। এবং তার জন্য গাদা গাদা বই পড়াও লাগে না, একদম টেকেন ফর গ্রান্টেড। বইটা
মনকে খানিকটা সাহায্য করে। কিন্তু আবার এও দেখা গেছে প্রচুর পণ্ডিত মানুষ, প্রচুর তার লিমিটেশন, সে অল্পেতে রেখে যায় কথা কথা, সে কঞ্জুস, সে মানুষকে বিশ্বাস করে না, সে সবসময় সন্দেহ করে, শরীরে একটা রোগ হলেই তার মধ্যে ভীতি সঞ্চার, এই কী হলো কী হলো। তাহলে তার পাণ্ডিত্য, গীতা, বেদ, উপনিষদ কণ্ঠস্থ করে কী লাভ হলো? ওর মধ্যেই তো রয়েছে জীবন রসায়ন। গীতাটা গোটা একটা জীবনের কেমিস্ট্রি, কথার কথা বলছি। তাহলে এগুলোর উপর ডিপেন্ড করে লিভিংয়ের উপর, যে আমি কি করে নিজেকে ছাড়িয়ে উঠবো। এই ছাড়িয়ে ওঠার একটা আনন্দ আছে। উনি আনন্দটা যে না পাবে সে ছাড়িয়ে উঠতে চাইবে না, পারবেও না। আর ছাড়িয়ে না উঠলে একটা বিপদও আছে। বিপদটা সকলের জন্য নয়, বেশিরভাগ একটা, সেটা হচ্ছে আমি যদি শুকর চেতনার না হই, একদম শ্রীরামকৃষ্ণের কথা, শুকর চেতনা, আমার যার কোনো বোধবাসী নেই, যা হচ্ছে হয়ে যাক, ওগুলো আমার কাজই না। টিভিতে দেখছি, কাগজে পড়ছি, যতক্ষণ দেখছি তারও আমার কোনো দায়ী নেই, আমার কোনো রেসপন্সিবিলিটি নেই, আমার কোনো ভূমিকাই নেই, আমার কোনো তাপুত্তাবি নেই। এটাকে একটা শুকর চেতনা। শ্রীরামকৃষ্ণ ভারী সুন্দর বলেছেন, শুকর দেখেছিস? শুকর কোথায় থাকে? আমরা দেখেছি তো ছোটবেলায়, বড় বড় নর্দমা পাক, তার মধ্যে শুকর গুজে আছে। ও জানে ওইটাই ওর সবচেয়ে সেরা সুখ, আনন্দ। ইজন্ট ইট? তো তুমি যদি পাকে ঢুকে থাকতে চাও, তুমি ভাবে এটাই আমার স্বর্গ, তোমার কোনো দায় নেই কোথায় কী হচ্ছে। তুমি ভাবে যাকে ওটা অন্যের কাজ, আমার কাজ না। দেশোদ্ধার করবে সৈনিকেরা, রাজ্যকে পাহারা দেবে, 24 ঘন্টা 24x365 দিন পাহারা দেবে, সীমান্ত পাহারা দেবে, আমরা এখানে ফুর্তি করি। তোমার শুকর চেতনা থাকো, কে বলছে? ভগবান কখনো জোর করেন না। মুশকিল হচ্ছে এই চেতনায় থাকলে আমি আনপ্রোটেক্টেড। কারণ এই চেতনার লোকের সংখ্যা যদি বেশি হয়, বেশি কিনা আপনারাই বলবেন, আমি বলবো না, তাহলে কেউ কারুর দ্বারা সুরক্ষিত নয়। কেন? সে তো ওই চেতনা, তার তো কোনো দায় নেই। যার দায় নেই, বাড়ির লোক, কাজের লোকটারও আপনার এখানে কাজ করে পয়সা পাচ্ছে, তারও কোনো দায় নেই। যে স্কুল টিচার পড়াচ্ছে, তারও কোনো দায় নেই। সে একদিনের জায়গায় যে জানে ছুটি আছে, আমার ছুটি তো এনজয় করবো, আমার তো আনলি, আমি 1 মাস ছুটি নিয়ে নেবো। আমার ছুটি পাওনা আছে, আমি কেন ছুটি ছাড়বো? সে চিন্তা করলাম আমি 1 মাস ছুটি যদি নেই, আমার বাচ্চাগুলো বঞ্চিত হবে। আমি 1 মাসের জায়গায় 10 দিন নিই। কেন? ওদের পড়ানোটা আমার রেসপন্সিবিলিটি, আমার কাছে ওটা পুজো, ওটা আরাধনা, আর ওটাই আমাকে সাপোর্ট দিচ্ছে। এই যে নিজেকে সমস্ত কিছুর মধ্যে বিস্ফারিত করে একটা বিশ্বাত্মক চেতনায় প্রসারিত করা, এটাই ভগবান হয়ে ওঠা। ভগবান কি আমি তো বুঝি না, আপনারা আমাকে যদি বোঝাতে পারেন আমি বুঝে নেব, আমি বুঝতে চাইব। কেন বলছেন মানুষ এখন যে জায়গায় আছে, মানুষ পশু চেতনায় আছে। বুদ্ধিতে সে পশুকে ছাড়িয়ে আছে, কিন্তু সেই বুদ্ধিবৃত্তিকে শাসন করছে তার পশু চেতনা, তার বাসনা, তার কামনা, তার অহংকার, তার স্বার্থপরতা, তার ভাইটাল বিইং, তার ফিজিক্যাল বিইং। তাহলে সে মানুষ হলো কী করে? তো মানুষ নয়। শ্রী অরবিন্দ যেভাবে ব্যাখ্যা করেছেন ইতিহাসগতভাবে, সব থেকে সাইকোলজি, মনস্তাত্ত্বিকভাবে, মানুষ কখনোই পুরোপুরি মানুষ নয়। আর মানুষ তার এই পুঁজি দিয়ে মানুষ পুরোপুরি মানুষও হতে পারবে না। কারণ মানুষের পুঁজি তো সে চারপাশ থেকে যা আহরণ করেছে এইটুকুই। তাকে যদি প্রকৃত মানুষের উঠতে হয়, তাহলে মানুষত্বর একটা চেতনা থেকে তাকে সাহায্য নিতে হবে। মানুষত্বর চেতনা থেকে সে যদি না পারে, সে পুরোপুরি মানুষ হতে পারে না, তার মধ্যে ভাইসেস আসবেই। যেমন একটা ক্লাস 1-এর ছেলে যখন অঙ্ক পারছে না, ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের কথা ছেড়ে দিলাম, সে তো কারোর সাহায্য নিয়ে কত লোক সাধক হয়ে যায়। কিন্তু সাহায্য যাদের নিতে হয়, সে অঙ্কটা সমাধান করার জন্য কার সাহায্য নেবে? শিক্ষকের। কারণ যে তার থেকে বেশি জানে, তাহলে তার প্রবলেমটা সলভ করার জন্য তাকে এমন কিছু সাহায্য নিতে হবে যে তার থেকে উঁচুতে রয়েছে। ইজন্ট ইট? তাহলে আমাদের হচ্ছে আমরা যে চেতনায় আছি, এই চেতনা থেকে যদি আমরা নিজেকে মুক্ত করে একটা পরিপূর্ণতার চেতনায় যেতে চাই, যেটাকে শ্রী অরবিন্দ বলছেন ভগবান, পূর্ণতার যে চেতনা, তার শক্তি, সেটা বুঝতে যাই, তাহলে আমাদের যা পুঁজি, আমরা এখানে যা পুঁজিভাবে ধরে আছি, তার থেকে আমাদের ঊর্ধ্বের কিছু সাহায্য নিতে হবে। অথচ সাহায্য আমরা প্রতিদিন নিচ্ছি দিন গুজরানোর জন্য,
আমরা মুচি, ম্যাথর, কাজের লোক, রিক্সাওয়ালা, অটোওয়ালা, টোটোওয়ালা, ক্যাবের ড্রাইভার, রঙের মিস্ত্রি, সবার সাহায্য নিচ্ছি আমার এই দিন গুজরানোর জন্য, আমার এই কিন্তু এই জীবনের ভিতরে যে একটা সুন্দর জীবন আছে সেটাকে বিকশিত করার জন্য যে সাপোর্ট, সেটাতে আমাদের কাছে কোনো সময় নেই, আয়াসও নেই, ইচ্ছাও নেই, প্যাশনও নেই। এই প্যাশনটা ভিতর থেকে একটা নিজের ভিতরে যদি একটা সংস্কার না, সেটা হবে না। আর না হলে মুশকিল কি জানেন, একেবারে আমি একদম ইন্ডিভিজুয়াল লেভেলে চলে আসছি। আজকে যদি আমার সংস্কার আমি নিজে না করি, আপনার সংস্কার আপনি না করেন, আজকে সমাজের যা বাস্তব অবস্থা, তার জন্য আমি, আপনি, আপনারা গ্রসলি দায়ী। তার কারণ কি, গোটা বিশ্বটা দাঁড়িয়ে আছে একটা মলিকুলার এফেক্ট থেকে। মলিকুলার লেভেলের কিছু সামান্য কিছু কিছু করে একটা বৃহত্তর জগৎ সৃষ্টি হয়। তো সেই যে অনুপরিমাণ যদি আমার ভিতরে সংস্কার না হয়, আপনাদের ভিতরে না হয়, পৃথিবীটা বদলাবে কী করে? আপনি বলুন, কেন? সরকার আছে, আইন আছে, শিক্ষা ব্যবস্থা আছে, ওখান থেকে যদি বদল হয় আমরা কী করব? আরে বাবা, এইখান থেকেই তো উঠে যাচ্ছে। সুব্রত সেনের এই একটা একই স্পেসিসে কেউ হয়তো পড়াশোনাটা ভালো শিখেছে, সুব্রত সেনের থেকে অনেক বেশি অ্যাকাডেমিক্যালি হাই এক্সেলেন্স অর্জন করেছে, সে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে। কথার কথা, হাইপোথেটিক্যাল বয়স সুবিধা হয়, কিন্তু নেচারগতভাবে সুব্রত সেন আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। আমার কথাটা বুঝতে পারছেন? নেচার, তার ভিতরে যে ভাইসেসগুলো আছে, সুব্রত সেনের ভিতরে সেই ভাইসেসগুলো আছে। তার ভিতরে কী হয়েছে, তার একাডেমিক এক্সেলেন্সটা আছে, কোনো একটা এক্সপার্টাইজ আছে, সেটা নিতান্তই বাইরে। অর্থাৎ সে ভালো প্ল্যানিং করতে পারে, ভালো পরিকল্পনা করতে পারে, ভালো করতে পারে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি এক্সটেরিয়ার, বাইরের কতগুলো সাপোর্ট, কিন্তু ভিতর থেকে সে বদলায়নি। তাহলে এই মানুষগুলো যদি ভিতর থেকে না বদলায়, যতই ডিগ্রি প্রাপ্ত হোক, যতই সে সায়েন্টিস্ট হোক, আর্টিস্ট হোক, অমুক হোক, তমুক হোক, স্থাপত্যবিদ হোক, সে পাল্টায়নি, মানুষটা তো পাল্টায়নি, তার বাইরের কিছু এক্সেলেন্স হয়েছে। তাহলে আমাদের পাল্টানোর উপর নির্ভর করছে অন্যের পাল্টানো, কনস্ট্যান্ট, এটা ভাইব্রেটরি। আমি কত এক্সপেরিমেন্ট করেছি, শ্রী অরবিন্দর কাছে আমি কী কৃতজ্ঞ, মায়ের কাছে। এই লেখা পড়ে পড়ে আমি বাড়িতে এক্সপেরিমেন্ট করি, আমার কাজের লোকটার সাথে, আমার রিক্সাওয়ালাটার সাথে। বিশ্বাস করুন, আমি এখন মনে করি লেকচার দেওয়া আমাদের কাজ নয়। লেকচার দিতে হয় কিছু লোকের প্রাথমিক আইডিয়া দেওয়ার জন্য, বাকিটা কিন্তু তার নিজে। আপনি যদি 1000 দিনও আমার লাইফ ডিভাইন লেকচার শোনেন, কথার কথা বলছি, আপনার কিচ্ছু হবে না। ওটা হচ্ছে আপনার তাৎক্ষণিক ইন্টারেস্ট, তারপরে ওটা জীবন থেকে চলে গেছে। আবার কেউ লেকচারে আসেনি, সে মায়ের একটা ছোট্ট একটা মায়ের জীবনই পড়েছে, তার জীবনটাই ঘুরে গেছে, কারণ সে ওটাকে প্রয়োগের মধ্যে নিয়েছে। তো সুতরাং ভগবান হয়ে ওঠা, সেই জন্যই শ্রী অরবিন্দ বলছেন সমস্ত জীবনটাই যোগ। যোগ বলতে সমস্ত জীবনটাই হচ্ছে একটা আর্ট অফ লিভিং, একটা সায়েন্স অফ লিভিং, একটা জীবনশৈলী। আমরা যাকে বলি জীবনশৈলী, এই জীবনশৈলী দিয়ে কী হয়েছে আমি দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি, আপনারা দেখতে পেয়েছি। এই জীবনশৈলীতে হবে না, সিস্টেম বদলায়। ওই জন্য সব প্লেটোর কথা আছে যে মানুষের গণচেতনা যা, তাদের প্রতিনিধিত্ব করা যায়, তারই প্রতিনিধিত্ব করে তারা। অর্থাৎ আমাদের দেশের যা গণচেতনা, আমার উপরে কেন্দ্রে বা রাজ্যে যারা যাচ্ছে ব্যতিক্রমবাদে, তারই প্রতিফলন, তার এক্সেলেন্সটা বাইরের দিকে, কিন্তু প্রকৃতিতে সে বদলায়নি। তো সুতরাং এই প্রকৃতি বদলের অনুশীলনটা, এই যে সিস্টেমটা, এইটাকে যত এক্সপ্লোর করবো আমি ক্রমশই পারফেকশন অ্যাচিভ করবো। এবং এক একটা স্টেজের পারফেকশন অ্যাচিভ করা মানে ওই স্টেজের ভগবান। মার সেই কথায় যদি ফিরে যাই, আর স্বয়ং ভগবানকেই প্রকট করবে মানুষ একদিন, সেইটা শ্রী অরবিন্দ, সেটা হচ্ছে টার্গেট। সেই জন্য শ্রী অরবিন্দ বলছেন, হোয়াট ইজ দ্য এইম অফ হিউম্যান লাইফ? মানুষ তাকে জানুক না জানুক, অস্বীকার কিছু আসে না,
ভগবান যে বৃহত্তর গ্র্যান্ড মাস্টার প্ল্যানটা করেছেন, যে মাস্টার প্ল্যানে আমরা এসেছি, আমাদের নেক্সট ডেস্টিনি হচ্ছে, তার জন্য যদি ডিস্ট্রাকশনের ভিতর দিয়ে যেতে হয় ডিস্ট্রাকশনের ভিতর দিয়ে, তার জন্য যদি এভলিউশনের ভিতর দিয়ে যেতে হয় এভলিউশনে, নেক্সট নিয়ত হচ্ছে ভগবান হওয়া। শ্রী অরবিন্দের একটা বাক্য, মানুষের নিয়ত হচ্ছে ভগবান হওয়া। মানে ভগবান মানে হচ্ছে মানুষ বর্তমান যে অবস্থায় আছে সেটাকে সে সুপারসিড করা, অতিক্রম করা, নিজেকে নিজে অতিক্রম করা, নিজেদের ভাইসেসের উপরে চলে যাওয়া, পারফেকশন টু পারফেকশন টু অ্যানাদার পারফেকশন টু অ্যানাদার পারফেকশন, দিস ইজ দ্য জার্নি। এবং সেই জার্নির একটা স্টেজ হচ্ছে স্বয়ং ভগবান, অর্থাৎ সে তখন স্বয়ং ভগবানের যে পূর্ণাঙ্গ চেতনা, তার অতীত বর্তমান ভবিষ্যৎ সে সমস্ত কিছু দেখতে পারবে। এবং সেই জন্যই এবার কাম টু দ্য পয়েন্ট, সেই জন্যই ফিরে আসি, মহাপ্রকৃতি এমন একজন ইন্টেলিজেন্স, তাকে যদি ব্যক্তি বলি বোঝার সুবিধার জন্য ব্যক্তি বলি, আসলে সে ব্যক্তি নয়, নাইদার সে মেল নর ফিমেল নর সে ট্রান্সজেন্ডার, ইট ইজ এ কনসিয়াসনেস। সে ম্যানিফেস্টেশনে যখন আসছে সে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আমরা বিভাজিত করছি তার কনসিয়াসনেস পার্সপেক্টিভে, চেতনার পার্সপেক্টিভে। সে কিন্তু আমাদের হিউম্যান বায়োলজিক্যাল মেল ফিমেল নয়, সে তো আমরা জানি। ঈশ্বরী তো আমাদের মতো বায়োলজিক্যাল মেল ফিমেল নয়। সেইখানে যেটা বলছিলাম, কি বলছিলাম এর আগের স্টেজটা, তো ভগবান অদ্ভুত, মানে তিনি অমিত ব্যয়ী মহাপ্রকৃতি। কেন তিনি চেয়েছেন এমন একটা জিনিসকে সৃষ্টি করবেন, রূপ, যে রূপটা এই স্বয়ং ভগবানকে প্রকাশ করতে পারে। স্বয়ং ভগবানকে প্রকাশ করা মানে যে রূপটা আসবে সেই রূপে তার নিজস্ব যে তার সমকালীন যে তার প্রকৃতি, তার যে স্থিতি, সেটাকে সে অতিক্রম করবে। সেটা অতিক্রম কেউ করতে পারেনি। ভগবানকে তার জন্য মহাপ্রকৃতিকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর এক্সপেরিমেন্ট করতে হলো, করে হাজার হাজার লাখ লাখ স্পেসিস তৈরি করতে হলো, অ্যানিম্যাল কিংডমে, ভেজিটেবল কিংডমে, অর্থাৎ প্রাণীদের মধ্যে, গাছপালার মধ্যে কত কিছু তিনি সৃষ্টি করলেন। সৃষ্টি করলেন কেন? তিনি দেখতে চাইছেন তিনি কি হতে পারেন। কিন্তু হয়ে তিনি সন্তুষ্ট হচ্ছেন, না এটা তো হয়নি, না ওটা তো হয়নি, এখানে তো লিমিট হয়ে গেছে, আমি যেটা করেছি সেটা একটা পরিপূর্ণ, কিন্তু তার লিমিটেশনের মধ্যে, তার বাইরে সে যেতে পারবে না। তাহলে আমাকে এমন কিছু একটা স্পেসিস আনতে হবে যার মধ্যে সেই প্রবাবিলিটি পসিবিলিটি আছে, সে নিজেকে ছাড়িয়ে দিতে পারে। আমি এমন একটা জিনিসকে আনবো, আনতে গিয়ে তাকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে তাকে মানুষ নামক রূপটি করতে হয়েছে। এটা যেন একটা মোবাইলের একটা সেই প্রথম মডেলের মতো। থিঙ্ক অফ ইট, একটা মোবাইলের মডেল আছে বোঝার সুবিধার জন্য। সেই মডেল জাস্ট আপনি বোতাম টিপে ফোন করা ছাড়া কিছু করতে পারতেন না, বড় জোর একটা মেসেজ আসতো, তারপরে সেটাকে ডেভেলপ করে 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 তার এমন ইমেন্স ক্যাপাসিটি, সেটা যে কোথায় পৌঁছেছে এবং সেটা কে করেছে। এবার বুঝে দেখুন কতখানি মানুষ এভলভ করতে পারে শুধু তার মানে প্রতিভা দিয়ে। একটা মোবাইলকে যদি এতখানি সে চেঞ্জ আনতে পারে, দ্য হিউম্যান ইন্টেলিজেন্স, বেসিক্যালি তো হিউম্যানের নিজস্ব কোনো ইন্টেলিজেন্স নেই, ইন্টেলিজেন্সটা আছে উপরে। সেই ইন্টেলিজেন্সটা ব্রেন ধরতে পারে। ব্রেন হচ্ছে একটা মেকানিজম, ব্রেন হ্যাজ নো ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স। ব্রেন, মা বলছেন ব্রেন একটা ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টটা ইন্টেলিজেন্সটাকে ধরে। সেই জন্য বলছেন মন জ্ঞানের যন্ত্র নয়, মা বলছেন জ্ঞান ওসে ঊর্ধ্ব দিকে। মনে হচ্ছে একটা মিডিয়াম, লাইক এ টিভি বক্স, একটা টিভি সেটের মতো। সমস্ত চ্যানেলগুলো রয়েছে এছাড়ের মধ্যে, টিভিটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, তার ভিতর দিয়ে প্রকাশ। মন হচ্ছে লাইক দিস ইনস্ট্রুমেন্ট। তো একটা মোবাইলের যদি এত চেঞ্জ আসতে পারে থ্রু হিউম্যান ইন্টেলিজেন্স, আমরা বলি হিউম্যান, আসলে ইন্টেলিজেন্সটা তো উপরে রয়েছে। সে যত চর্চা করছে সেটা ধরা পড়ছে, যত চর্চা করছে তার ইন্টেলিজেন্সের মধ্যে নতুন নতুন জিনিস ধরা পড়ছে। তাহলে ইটসেলফ এটার কিছু নেই, এটাকে আপনি ভাগ করে চিড়ে ফেলে দিন না, ডাইসেকশন করে আপনি পোস্টমর্টম করুন না, এটা কিছু পাবেন। হোয়ার ইজ কনসিয়াসনেস, হোয়ার ইজ ইন্টেলিজেন্স? কোনদিন ডাক্তার প্রমাণ করতে পেরেছে? মাথার কুড়িটা দুভাগ করে দিয়ে কোথাও নেই, রয়েছে ওটা ঊর্ধ্বে।
যখন ওটা সজীব থাকে, ওর মধ্যে প্রাণ থাকে, তখন ইন্টেলিজেন্সটা কাজ করে। তাহলে একটা মোবাইলের যদি এই ক্ষমতা থাকে, অ্যানাদার ফ্যাক্টর মোবাইলের ক্ষেত্রে, আপনি কি জানেন আমাদের যে স্মার্টফোন আমরা যেগুলো ইউজ করি, তার ম্যাক্সিমাম বুদ্ধিমান লোকেরা যারা ইউজ করে, ম্যাক্সিমাম 20% তার অপারেশন সিস্টেম আমরা জানি। ডু নো দ্যাট? আপনি যারা তৈরি করছে সেই ইঞ্জিনিয়ারদের কাছে গিয়ে যদি বুঝতে চান, আপনাকে এত বড় ফিরিস্তি দেখাবে, এর এই আছে এই আছে, আপনার একটা মোবাইলের মধ্যে, স্মার্টফোনের মধ্যে অজস্র সিস্টেম আছে। আপনি আমি ম্যাক্সিমাম যারা ইন্টেলিজেন্ট লোক 20% ইউজ করতে পারে, বাকি 80% জানে না। আমাদের হিউম্যান বডিটাও তাই, লাইক এ মোবাইল, স্মার্টফোন, এর ভিতরে এত ক্যাপাসিটি আছে, উই ডু নট নো হাউ টু ইউজ ইট। আমি তুলনাটা বোঝানোর সুবিধার জন্য বললাম, আমরা ইউজ করতেই জানি না। আমরা ইউজ করতে জানি না উইল ফোর্স কী করে সিচুয়েশন চেঞ্জ করে। আমরা ইউজ করতে জানি না পজিটিভ থিঙ্কিং, গ্রানাইট পাথরের চেয়ে কিরকম সস্তা, মানে শক্ত, মানে স্ট্রেংথ আছে। আমি থটটা যদি আমি খুব স্ট্রং থট আমি যদি এমানেট করি, সেই থট আমার পরিস্থিতিকে নেগেটিভ থেকে পজিটিভ করতে পারে। আমরা জানি না। আমরা জানি না কনসাসনেস কীভাবে শরীর সারায়। আমরা জানি না প্লেসিবো এফেক্ট কীভাবে দুরারোগ্য ব্যাধি সারায়। একটা রিসার্চ বই আছে, দি বায়োলজি অফ বিলিফ, পড়ে দেখবেন বুসলি। সে পাতার পর পাতা এক্সপেরিমেন্ট করে রেখেছে, শুধু কনসাসনেস দিয়ে রোগ সারানো হচ্ছে। দ্যাট ইজ কল্ড প্লেসিবো এফেক্ট। তার একটা পরীক্ষা হয়েছে, 3টে লোকের হাড় ভাঙা কেস, অর্থোপেডিক হসপিটালে এসেছি, 3টে রোগী হাড় ভেঙে গেছে। ডাক্তাররা প্লেসিবো এফেক্ট তৈরি করছেন। একটা রুগীকে অপারেশন করেছেন, রাইটলি অপারেশন করেছেন এবং সেরে গেছে। আর একটা, দুটো রুগীর হাড় ছিঁড়ে গেছে, একজনকে মেডিসিন দিয়েছেন, মেডিসিনের সাথে বলছে তোমার আস্তে আস্তে সেরে যাবে, সেরে গেছে। থার্ড রুগীটাকে শুধু ওষুধের নামে জাস্ট জল দিয়ে গেছে, মানে জল মানে কিছুই নেই, মেডিসিনাল কন্টেন্ট কিছুই নেই। দিনের পর দিন তাকে ডোজ দিয়ে বলে গেছে ইউ আর রিকভারিং, অ্যান্ড হি কমপ্লিটলি রিকভার লাইক 2 পেশেন্টস। কেস স্টাডি বলছে থার্ড পেশেন্টকে কিছুই দিইনি। দ্যাট ইজ কল্ড প্লেসিবো এফেক্ট। দ্যাট ইজ কল্ড পাওয়ার অফ দি উইল, পাওয়ার অফ দি ফেইথ। সেই জন্য মা বারবার নিজের দেহে পরীক্ষা করেছেন, মেডিসিন রোগ সারায় না, ইট ইজ ফেইথ দ্যাট ওয়ার্কস থ্রু মেডিসিন। মেডিসিনের প্রপার্টিটার ভিতর দিয়ে ফেথটা কাজ করে। যে জন্য দেখবে আপনি একটা প্যারাসিটামল খেলে আপনার জ্বর নামছে না, আপনাকে 2টো খাওয়ার পর জ্বর নামলো। আর একজনের একই জ্বর হয়েছে, একটা প্যারাসিটামল জ্বর নেমে গেল। হোল জিনিসটা হচ্ছে আমাদের, ইট ইজ এ মিস্ট্রি। গোটা জীবনটা আমরা এইদিকে তাকাই না, আমরা হাট বাজারের দুনিয়ায় আছি। এইখান থেকে যখন আমরা ফিরবো তখন দেখব আমরা নিজেরা তৈরি হতে হতেই একটা সুন্দর বিশ্ব তৈরি হচ্ছে, এবং সেটা ফ্রম নিয়ার টু ফার। ওই শ্রী অরবিন্দের শিক্ষানীতির 3য় প্রিন্সিপাল, ফ্রম নিয়ার টু ফার, কাছে থেকে দূরে। আগে নিজে হই, তারপরে। আমার বাড়িতে রিসেন্টলি একটি কাজের লোক এসেছে, একটা অল্প বয়সী মেয়ে। সেই মেয়েটা অনেক ত্রুটি আছে, সবারই ত্রুটি থেকে কাজকর্ম নিয়ে, বাট সেই ত্রুটিটা আমার চোখেও পড়ছে। মানে আমি নিজে খুব পরিষ্কার করছি, খুব অর্গানাইজড আমি, এটা আমার বাবা মার থেকে পেয়েছি, তাহলে আমার চোখে আরও বেশি পড়বে ওর ত্রুটিগুলো। বাট আই ডিল হার with a difference in the light of mother and Sri Aurobindo's approach, and she has changed a lot. আমরা তার উপরে অনেক কিছু অ্যাপ্রোচ করি। মা বলছেন ওয়ান থিং দ্যাট ক্যান হিল, দ্যাট ইজ লাভ, ট্রু লাভ। আমাদের ট্রু লাভটা তো নেই। আমাদের লাভের মধ্যে প্রশ্রয় আছে, সমঝোতা আছে। ট্রু লাভ ট্রান্সফর্ম করে, তাই না? ট্রু লাভ ট্রান্সফর্ম করে আমাদের তো ইতিহাসে তার সাক্ষী। সবচেয়ে যে শত্রু ছিল শ্রী চৈতন্যের, তিনি হয়ে গেলেন সবচেয়ে বড় কি, দ্যাট ইজ ট্রু লাভ। সেই ট্রু লাভটা আছে সাইকি থেকে, আমাদের সাইকিক সাধনাই নেই।
আমি যখন আমার কাজের মেয়েটা বা কাজের ছেলেটার সুখ দুঃখের মধ্যে তার ত্রুটির সাথে আমি যখন নিজেকে আইডেন্টিফাই করতে পারবো, সে আইডেন্টিফিকেশন নিয়ে মা কি সুন্দর বলেছেন, হাউ টু আইডেন্টিফাই ওয়ান সেলফ, তখন ও রেসপন্স করবে, কেন আমি ওর সাথে এক হয়ে গেছি, ওর ভিতরটা বুঝতে পারছি। এই হচ্ছে ঈশ্বর হয়ে ওঠা, এবং এই হয়ে ওঠারটা শেষ নেই। এবং সাধকরা কিন্তু সেই প্র্যাকটিসের মধ্যেই থাকে, আমাদেরও সেই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। সুতরাং মানুষের অন্তিম লক্ষ্য হচ্ছে স্বয়ং ভগবানকে প্রকাশ করা। সেই জন্য শ্রী অরবিন্দ বলছেন যে কিংবা বলতে পারি না যে প্রকট করবেন স্বয়ং ভগবানকেই। এই মহাপ্রকৃতি আমাদের ভিতরে প্রতিনিয়ত কাজ করে চলতে চাইছেন, আমরাই অন্তরায় হচ্ছি তার কাজে। তিনি প্রতি মুহূর্তে সুযোগ আনছেন, আমরা সেই সুযোগটা কাটে। সেই জন্য মা বলছেন তোমার যদি দৃষ্টি খোলে, চেতনা খোলে, তাহলে এভরি ডিফিকাল্টি টার্ন ইন্টু অপরচুনিটি। সেই ডিফিকাল্টি অপরচুনিটি আসার দৃষ্টি থাকা চাই, চেতনাটা থাকা চাই। রবীন্দ্রনাথ সোজা কথায় বলেছেন যে প্রত্যেকটা জিনিসকে ওভারকাম করার সূত্র রয়েছে তার মধ্যেই। দুঃখ যদি তুমি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কিসে? দুঃখ তুমি না পাবে যদি দুঃখ তোমার ঘুচবে কিসে? রবীন্দ্রনাথের বাক্য। মানে দুঃখের ভিতর দিয়েই দুঃখকে জয় করার রহস্যটা তোমাকে জানতে হবে। তুমি দুঃখের থেকে গিয়ে সুখের মধ্যে রইলে ওই সুখের মধ্যে কোনদিন আবার দুঃখের কারণ হবে, কারণ পৃথিবীটা প্রোটেক্টেড নয়। তো সুতরাং আমাদের কাজটা হচ্ছে তাই ক্রমশই ভগবানের যে পারফেকশন সেটার মধ্যে আমাদের উচ্চতর স্থিতিতে যাওয়ার একটা নিরন্তর চেষ্টা। তার জন্য আমাদের জীবনযাপন কিছু ছাড়তে হবে না, শুধু চেতনাটা পাল্টে দিলেই হবে। চেতনাটা যেন আমাকে কম্পাসের কাটার মতো কোনটা ঠিক কোনটা না ঠিক এটা বলে দেয়, বলে দিলে কাজটা তখন আমার নিজে। ঠিক আছে।